আমার মনে হয় না যে আমার মতো পোড়া কপাল কোনো মেয়ের আছে, আর আমার মতো ভাগ্য কারো না হওয়াই ভালো। আমি ফ্যামিলির সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এবং আমি আমার বাবার বন্ধুর ছেলেকে খুব ভালোবাসতাম। বাবার বন্ধুর ছেলে সেনাবাহিনীতে ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম এবং সেও আমাকে পছন্দ করত। কিন্তু আমাদের মা বাবা বুঝতে পেরেছিলেন যে আমরা একে অপরকে পছন্দ করি। আমার বাবা বেঁচে নেই, শুধু আমার মা আছে। কিন্তু আমার বাবার বন্ধু আমাদের ছেড়ে যাননি, বন্ধুত্ব বজায় রেখেছিলেন। তাই আমাদের একে অপরের বাড়িতে যাওয়া আসা ছিল। বাবার বন্ধু বেঁচে ছিলেন, কিন্তু তার স্ত্রী বেঁচে নেই। বাবার বন্ধুও এখন অসুস্থ থাকতে শুরু করেন। তার একটিমাত্র ছেলে, যার নাম সঞ্জয়। তার সেনাবাহিনীতে ঢোকার খুব ইচ্ছে ছিল এবং সে তার শখ পূরণও করেছিল। এলাকার পরিবেশই এমন ছিল যে সবাই দেশের জন্য মরতেও প্রস্তুত। যেই সুযোগ পেত সেই সেনাতে যোগ দিত। দেশের সেবা করাকে আমরা আমাদের ধর্ম বলে মনে করতাম। দেশের সেবা করতে গিয়ে আমাদের এখানের অনেক মানুষ শহীদ হয়েছেন। আমার নিজের ভাইও দেশ সেবা করতে গিয়ে শহীদ হয়েছে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেটা আমাদের পরিবারের সদস্যরাও জানতে পেরে যায়। আমাদের সুখের জন্য তারা আমাদের দুজনের বিয়ে পাকা করে দেয় এবং আমার বিয়েও হয়ে যায়। আমি খুব খুশি ছিলাম যে আমি যাকে ভালোবাসি তাকেই পেয়েছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে। দিনগুলো এভাবেই কাটতে লাগলো। শুধু একটা জিনিসের জন্য দুঃখ ছিল যে সঞ্জয় আমার কাছে খুব কম দূরেই বেশি থাকত। সে মাঝে মাঝে বাড়ি আসতো। বাড়িতে শুধু তার এক বোন এবং বাবা ছিল। আমি সব সময় ওর জন্য অপেক্ষায় থাকতাম। হোলি, দীপাবলি বা পুজোয় সে না এলে আমার মনে উৎসবের আনন্দ থাকতো না। যখন সে বাড়িতে আসতো তখন সেটাই আমার জন্য হোলি, দীপাবলি। আমি স্বামীর জন্য সাজতাম, সবচেয়ে ভালো ভালো ড্রেস পরতাম, আর আমরা একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটাতাম। কিন্তু তারপর আমার সুন্দর জীবনে দুঃখের শুরু হয়, যখন আমরা জানতে পারলাম যে সঞ্জয় একটা মিশনে গিয়ে সেখান থেকে আর ফিরে আসেনি। সবাই বলল যে সঞ্জয় শহীদ হয়েছে, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। আর ডিপার্টমেন্ট বলল যে তার লাশের সন্ধান করতেও পারবে না, কারণ সেখানে বরফের পাহাড় ছিল, আর বরফের পাহাড় ভেঙে পড়ে। এখন তার সন্ধান করতে গেলে কয়েক লক্ষ টন বরফ তুলতে হবে, যেটা কোনোভাবেই সম্ভব না। এই ধরনের ঘটনা সেই এলাকায় আগেও ঘটেছে। আর আমাদের এখানেও অনেক মহিলা আছেন যাদের স্বামী নিখোঁজ হয়ে গেছে, তারা আর ফিরে আসেনি। যদি একজনের উপর আস্ত একটা বরফের পাহাড় পড়ে, তাহলে তার মৃতদেহ খোঁজাও খুব কঠিন। আর এই কাজ করবে কে? খবরটা শুনে আমার উপর দুঃখের পাহাড় আছড়ে পড়ল। আমার জীবন থেকে সমস্ত খুশি উধাও হয়ে গেল। আমার স্বামী আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর। এই 1 বছরে সে মাত্র 3বার এসেছিল। আমার কথা শুনে সবাই দুঃখ পেয়েছিল, কিন্তু আমার কষ্ট শুধু আমিই জানতাম। সঞ্জয়ের বাবা, যিনি সর্বদা অসুস্থ থাকতেন, তিনি যারা খবর দিতে এসেছিলেন তাদের জিজ্ঞেস করেন যে আমার ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে। যদি সে মারা যায় তবে আমরা তার অন্তিম সংস্কার করব, অন্যথায় আমরা তার জন্য অপেক্ষা করব। কিন্তু সেই লোকেরা বলল যে সম্ভবত তিনি এই পৃথিবীতে নেই, কারণ তিনি যদি বেঁচে থাকতেন তবে আমরা তাকে খুঁজে পেতাম। আর আমরা ক্ষমাপ্রার্থী যে আমরা তার লাশও খুঁজে পাব না। প্রিয়জন এই পৃথিবী ছেড়ে চলে গেলে খুব দুঃখ হয়, আর আপনি তাকে শেষবারের মতো দেখতেও না পান, তবে এর চেয়ে বেশি দুঃখ আর কী হতে পারে। এখন আমার জীবন এভাবেই কাটতে লাগলো। মা আমাকে বললেন, এখন তোর এই বাড়িতে কি আছে, তুই ফিরে চল। কিন্তু আমি আমার মায়ের সাথে যাইনি, শ্বশুরবাড়িতেই থাকতে লাগলাম। এখানে আমার 2 বছর হয়ে গেল। এখন আমি তার বাবার সেবা এবং তার বোনের জন্য খাবার তৈরি করতাম এবং ঘরের দেখাশোনা করতাম। তারাও আমার উপর খুব খুশি ছিল আর বলতো, তুমি তোমার বাবার বাড়িতে ফিরে যাও আর অন্য কাউকে বিয়ে করে নাও। কিন্তু আমার মন মানছিল না। এভাবে আমি 5 বছর কাটিয়ে দিলাম। একদিন আমার মা জোর করে আমাকে গ্রামের পঞ্চায়েতের সামনে নিয়ে গিয়ে সব ঘটনা খুলে বললেন। তারাও বললেন, যদি স্বামীর মৃত্যু নিশ্চিত কিনা জানা না যায়, তাহলে 4 বছর অপেক্ষার পর মহিলা আবার বিয়ে করতে পারে। মা বললেন, তুই আমার একমাত্র মেয়ে, তোর বাবাও এই পৃথিবীতে নেই। আমি তাকে কথা দিয়েছিলাম তোকে সব সময় সুখে রাখব, তোর বিয়ে ভালো ঘরে দেব। সেজন্যই সঞ্জয়ের সাথে তোর বিয়ে দিয়েছিলাম। তুই তাকে ভালোবাসতি। আমি চেয়েছিলাম আমার মেয়ে যেন তার ভালোবাসা থেকে দূরে না থাকে। কিন্তু তোকে গত 5 বছর ধরে এমন বিধবার বেশে দেখে
আমার হৃদয়ে কি কষ্ট হয় তুই বুঝতে পারবি না। আর তোর বাবার আত্মাও নিশ্চয়ই কষ্টে আছে। তুই এখন অন্য কাউকে বিয়ে কর, সঞ্জয় আর ফিরে আসবে না। 5 বছর হয়ে গেল, কেউ কি 5 বছর না এসে থাকতে পারে? আমার মনেও এই ভাবনা ছিল, হয়তো সে আর আসবে না। সে এখন এই পৃথিবীতে নেই, বেঁচে থাকলে অবশ্যই আসতো। আমার মা আমাকে দিব্যি দিলেন যে আমার কথা না শুনলে তুই আমার মরা মুখ দেখবি। মা কেঁদে কেঁদে বিছানা ধরা হয়ে বললেন, এটাই আমার শেষ ইচ্ছা ভেবে পূরণ কর। আমার শ্বশুরও বলতে লাগলেন, মা তুমি এখন বিয়ে করে নাও। মনে হয় না আমাদের ছেলে আর ফিরে আসবে। সে এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমাদের তো খুশি হওয়া উচিত যে সঞ্জয় শহীদ হয়েছে। সে দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছে। আমি রাত জেগে কাঁদতাম, স্বপ্নে সঞ্জয়কে দেখতাম। সেও আমাকে বলতো, তুমি তোমার মতো করে জীবন কাটাও, আমি আর ফিরে আসব না। সঞ্জয়ের কাকার একটা ছেলে ছিল যে সঞ্জয়ের সমবয়সী, এবং সে নিজের একটা ছোট্ট ব্যবসা চালাতো। আমার মা শপথ নিয়েছিলেন যে তিনি আমার বিয়ে আর কোনো সৈনিকের সাথে দেবেন না, বরং এমন একজনের সাথে দেবেন যে সবসময় আমার সাথে থাকবে। ছেলেটির নাম বিজয়। সঞ্জয় আর বিজন দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা একে অপরকে ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসত। ছোটবেলায় একে অপরের সাথে খেলতো, আমিও তাদের সাথে খেলতাম। কারণ ছোটবেলা থেকেই সঞ্জয়দের আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল। আমি ছোটবেলায় সঞ্জয়দের বাড়িতে যেতাম এবং সেখানেই বিজয়ের সাথে দেখা হয়। আমরা তিনজনেই একসঙ্গে অনেক খেলাধুলা করেছি। আমি বিজয়কে খুব ভালো করেই চিনতাম। যখন আমার মা তার সাথে আমার সম্বন্ধের কথা বলল, তখন সে সাথে সাথে হ্যাঁ বলেছিল। কারণ ও সঞ্জয়ের বিধবাকে সমর্থন করতে চেয়েছিল, আর ওর উদ্দেশ্য খারাপ ছিল না। কিন্তু আমি ওকে বিয়ে করতে চাইনি, কারণ ও সঞ্জয়ের বন্ধু। আমি ওকে কখনো এভাবে ভাবিনি, এবং বিজয়ও জানতো যে আমি সঞ্জয়কে খুব ভালোবাসি। কিন্তু আমার মা আমাকে জোর করে বিয়ে দিয়েছেন। আমি বিয়ে করতে চাইনি, কিন্তু অন্য কোনো উপায়ও ছিল না। আমার মা বলতেন, আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে তুই একা হয়ে যাবি। তোকে বিয়ে দিয়ে যেতে না পারলে আমার আত্মা শান্তি পাবে না। বিয়ের প্রথম রাতেই বিজয় আমাকে বলেছিল যে সঞ্জয়ের মৃত্যুতে আমি খুব দুঃখ পেয়েছি। ও একজন ভালো মানুষ ছিল, আর আমি এটাও জানি যে তোমরা দুজন একে অপরকে খুব ভালোবাসতে। আমি তার জায়গায় এসে তো গেছি, কিন্তু যতক্ষণ তুমি মেনে না নেবে ততক্ষণ আমি তোমার থেকে দূরে থাকব, তোমাকে স্পর্শও করব না। তুমি নিজের ইচ্ছা মতো এই বাড়িতে থাকতে পারো। বিজয়ের কথা খুব ভালো লাগলো। সময় এভাবেই কাটতে লাগলো। সময়ের সাথে সাথে আমরা দুজন দুজনকে স্বামী স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। বিজয়ের সাথে থাকা আমার 1 বছর হয়ে গেল। আমাদের দুজনের সম্পর্ক যেমন সঞ্জয়ের সাথে ছিল তেমন হয়ে গেছে। আমরা তেমনি একে অপরের সাথে হাসি মজা করতাম, একে অপরকে মনের কথা বলতাম। সে আমাকে অনেক সুন্দর সুন্দর গহনাও বানিয়ে দিয়েছিল। তার উপর বিজয় বলেছিল যে তুমি আমার স্ত্রী, তুমি সবসময় খুশি থাকো, এটাই আমি চাই। জীবনটা 4 দিনের। একদিন বিজয় খুব সকালে ঘুম থেকে উঠে খুব খুশি হয়ে বলল যে আজ আমাদের বিবাহ বার্ষিকী। এটাই বিজয়ের সাথে আমার প্রথম বার্ষিকী, তাই আজ ও খুব ভালোভাবে সেলিব্রেট করতে চাইল। আমি বললাম, আজ কি স্পেশাল হবে? সে বলল, আজকে ভালো ভালো খাবার নিয়ে আসব। আজকে তোমার রান্না করার দরকার নেই। শুধু তুমি আমাদের বিয়ের দিনে যে ড্রেসটি পরেছিলে সেই ড্রেসটা পরো। বিয়ের দিন তুমি ঠিক মতো সেজেছিলে না, তাই আজকে ভালো করে সেজো। আমি একটা লাল রঙের কাপড় পরেছিলাম, কিন্তু সেটা এতটাও সুন্দর ছিল না, কিন্তু এটাই আমার সব কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো। আজ প্রথম আমার মুখে হাসি ফুটল। মনে হচ্ছিল আমি মনে মনে বিজয়কে ভালোবাসতে শুরু করেছি। হঠাৎ দরজায় টোকা পড়ল। তখনও পুরোপুরি রেডি হতে পারিনি, চুল খোলা ছিল। আমি বললাম, বিজয় তুমি এত তাড়াতাড়ি এলে যে? মনে হয় কিছু ভুলে গেছো। আমি গিয়ে দরজা খুলতেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কারণ সামনের দৃশ্যটা আমার জন্য খুবই আশ্চর্যজনক। কারণ সামনে বিজয় নয়, সঞ্জয় দাঁড়িয়ে। তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে খুব দুর্বল হয়ে পড়েছে। মনে হচ্ছিল সে অসুস্থ, বা এমন কোনো জায়গায় ছিল যেখানে তার ঠিকমতো খাবার জুটত না। কিন্তু আমি চিনতে পারলাম যে এটা সঞ্জয়। তার চোখে জল ছিল। আমাদের দুজনেরই একই অবস্থা। সে আমার দিকে এগিয়ে এলো। আমি সাথে সাথে 2 পা পিছিয়ে গেলাম। মনে পড়ল এখন আমি সঞ্জয়ের নয়, বিজয়ের বউ। সঞ্জয় বলল, কী ব্যাপার, তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছ কেন? আমি এত বছর পর এসেছি, আর তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছ? তুমি জানো আমি কোথায় আটকে পড়েছিলাম? অনেক কষ্টে আমি তোমার কাছে পৌঁছেছি।
কিন্তু তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আর বিজয়ের বাড়িতে কি করছো? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার মা সেখানে নেই, কিন্তু সেখানকার লোকজন আমাকে বলল তোমাকে বিজয়ের বাড়িতে পাবো। আমি সঞ্জয়কে ভিতরে এসে বসতে বললাম। কিছু ভাবতেই পারছিলাম না। আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কেউ বেঁচে থাকতে চায়, কিন্তু মৃত্যু তার সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে আগে সে মৃত্যুই চাইছিল। সঞ্জয় আমাকে বলল যে আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। একটা ছোট্ট গ্রামে আটকে ছিলাম, যেখানে লোকেরা আমাদের ভাষাও জানে না। আমার অবস্থা খুব খারাপ ছিল। জানি না কত হাড় ভেঙে গিয়েছিল। তারাই আমার চিকিৎসা করেছিল। আর তারা জঙ্গলি মানুষ। তারা আমাকে ফিরে আসতে দেয়নি, আমাকে বন্দি করে রেখেছিল। তারা মনে করত যে আমি যদি সেখান থেকে বের হয়ে আসি, তাহলে আমি সবাইকে তাদের থাকার জায়গার কথা বলবো, এবং সবাই তাদের থাকার জায়গায় পৌঁছে তাদের সম্পর্কে অনুসন্ধান করবে। সেই লোকেরা খুব অদ্ভুত। কয়েক শতাব্দী ধরে তারা ঘন জঙ্গলের মধ্যেই থাকছিল। আমিও সেখানে থাকতে শুরু করলাম। একদিন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে অনেক কষ্টে তোমার কাছে ফিরে এসেছি। জায়গাটা ভারতের সীমান্ত পার করে অন্য কোনো দেশের সীমান্তে ছিল, এবং সেখান থেকে অনেক ঘুরে ঘুরে নিজেকে বাঁচিয়ে ভারতে ফিরে এসেছি। কারণ আমি একজন সেনা, তাই আমাকে অন্য দেশের সেনাকে এড়িয়ে আসতে হয়েছিল। সঞ্জয় আমার সামনে বসে যখন তার দুঃখের গল্প শোনালো, তখন আমার চোখেও জল চলে এসেছিল। সে আবার আমার হাত ধরার চেষ্টা করলে আমি পিছিয়ে গেলাম। আমি তাকে জল খেতে দিলাম এবং জিজ্ঞেস করলাম সে কিছু খেতে চায় কিনা। সঞ্জয় বলল, তুমি যা খাওয়াবে আমি তাই খাবো। আমি তাকে খাবার এনে দিলে সঞ্জয় বলল, কবে থেকে তুমি এইসব খাবার পছন্দ করতে শুরু করলে? আমি তো এইসব খাই না, আর আমি খাই না বলে তুমিও খেতে না। এখন তুমি এসব কি রান্না করেছ? সঞ্জয় আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল, যদিও সে স্বাভাবিক ছিল না। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সম্ভবত সে বাড়িতে ফিরে এসেছে বলে স্বস্তিতে ছিল। এখন তাকে আমি কি বলবো? বাড়িটা তো তার ছিলই না। আমি বললাম, এমনিই বানিয়েছিলাম। খাবার খেতে গিয়ে তার চোখে জল চলে এলো। সে বলল, আমি তোমাকে অনেক মিস করেছি। এখানে এসে আমার কাছে বসো। আমি রাজি না হলে সে হঠাৎ রেগে গেল এবং বলল, আমি এত দূর থেকে এতগুলো বছর পর শুধু তোমার জন্য এসেছি, আর তুমি আমার কাছে বসতেও পারছো না? কি হয়েছে তোমার? কেন পরপুরুষের মতো আচরণ করছো? ভুলে গেছো আমাকে তোমার মন থেকে বের করে দিয়েছো? আমি তোমার বয়ফ্রেন্ড না যে তুমি আমাকে ভুলে যাবে। আমি তোমার স্বামী, এবং তোমার উপর আমার অধিকার আছে। তোমাকে আমার সাথে যেতে হবে। তুমি এই বাড়িতে কি করছো? একসাথে সে আমাকে অনেক প্রশ্ন করল, এবং আমার বলারও কিছুই ছিল না। তখনই বিজয় ঘরে প্রবেশ করল। তার হাতে ফুল এবং আরও অনেক কিছু ছিল। সে আমার দিকে তাকিয়ে তারপরে সঞ্জয়কে দেখে তার হাত থেকে সব কিছু নিচে পড়ে গেল। সঞ্জয় তাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, তোকে খুব মিস করেছি। অনেক কষ্টে এখানে পৌঁছেছি। বিজয়ের আচরণও আমার মতো হতে শুরু করেছে। কিছুক্ষণ পর আমার মাও সেখানে এসে পড়েন, কারণ তিনি লোকের মুখে শুনেছিলেন যে সঞ্জয় এসে আমার কথা জিজ্ঞেস করছিল। তিনিও সঞ্জয়ের নাম শুনে টেনশনে পড়েন যে সে কোথা থেকে এলো। তার পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়। তারাও খুশি হয়ে বিজয়ের বাড়িতে ছুটে আসে। কিন্তু যখন সবার নজর আমার দিকে পড়ল, তখন আমার ঘটনা সঞ্জয়কে বলা হলো। তখন বিজয়ের সাথে সাথে সঞ্জয়ের পায়ের নিচ থেকে বাটি সরে গেল। সঞ্জয় বলল, এ আমার স্ত্রী। আমি একে স্ত্রী হিসেবে রেখে গেছিলাম। আমি ওকে ডিভোর্স দেইনি। সে কি করে অন্য কাউকে বিয়ে করতে পারে? সঞ্জয় আমার দিকে তাকিয়ে বলল, এই তোমার ভালোবাসা? আমি কয়েকদিন আসিনি, আর তুমি অন্য কাউকে বিয়ে করে তার সাথে থাকছো? তুমি আমাকে ধোঁকা দিয়েছ, নিজের মুখ কালো করেছ, আমার মান সম্মান নষ্ট করেছ। আমার স্ত্রী হয়ে অন্য কাউকে বিয়ে করেছ। তুমি অনেক পাপ করেছ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমি জানতাম না তুমি এমন মেয়ে। তোমাকে খুব নিষ্পাপ মনে হতো। তুমি আমাকে বলেছিলে তুমি আমার জন্য তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করবে। এই তোমার ভালোবাসা? আমি অনেক দূরে একটা বাজে পরিস্থিতিতে আটকেছিলাম, তবুও আমি সবসময় তোমাকে স্মরণ করেছি। আমি বাড়িতে যাওয়ার পরিবর্তে সরাসরি তোমার কাছে এসেছি। নিজের দিকে তাকানোর পরিবর্তে আমি তোমাকে দেখে আনন্দ পেয়েছি। কিন্তু তুমি আমার সাথে যা করলে, তাতে আমার সমস্ত সম্মান নষ্ট হয়ে গেছে। আমি এসব ভাবতেও পারিনি। আমার চোখে জল। আমি নিজেও বুঝতে পারছিলাম না কি করব। সঞ্জয় চিৎকার করে সবাইকে বলছিল, আপনারা কিভাবে এটা হতে দিলেন? সে আমার স্ত্রী। কেন তাকে অন্য কাউকে বিয়ে করতে দিলেন? এ সব সময় আমার স্ত্রীই থাকবে। আমি একে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি।
আমি 10 বা 15 বছর পরে ফিরে আসি না কেন, এ আমার স্ত্রীই থাকবে। তখন আমার শ্বশুর বললেন, না বাবা, এমন হয় না। সবাই বলেছিল স্বামী অনেক দিন নিরুদ্দেশ থাকলে বউ আবার বিয়ে করতে পারে, তাই তোমার বউ কোনো পাপ করেনি। আর এই বিয়েটাও আমরা সবাই জোর করে দিয়েছি। পঞ্চায়েতও বলেছিল যে এই বিয়ে হতে পারে, কারণ বৌমা 5 বছর তোমার জন্য অপেক্ষা করেছিল। আর যদি এতদিনেও স্বামী না আসে, তাহলে বউ আবার বিয়ে করতে পারে। এটাই পঞ্চায়েতের সিদ্ধান্ত ছিল। কিন্তু সঞ্জয় চিৎকার করে বলল, আমি তো ওকে ডিভোর্স দেইনি, তাহলে সে অন্য কাউকে বিয়ে করে কিভাবে? এই সময় একজন বয়স্ক লোক এগিয়ে এসে বললেন, হ্যাঁ, এটাও এখানে ভাবার বিষয়। স্বামী দীর্ঘদিন দূরে থাকলে স্ত্রী আবার বিয়ে করতে পারে, কিন্তু প্রথম স্বামী যখন ফিরে আসে তখন স্ত্রী প্রথম স্বামীরই হবে এবং সে শুধুমাত্র তার স্ত্রী হিসেবেই বিবেচিত হবে। অর্থাৎ সে তার প্রথম স্বামীর সাথেই থাকবে এবং তার দ্বিতীয় স্বামীর সাথে তার বিবাহ শেষ হয়ে যাবে। এর স্পষ্ট অর্থ হলো, সঞ্জয়, তুমিই এর স্বামী, আর বিজয়, এখন এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি তোমার স্ত্রীকে তালাক দিতেও পারো। সব শুনে সঞ্জয়ের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু বিজয়ের মুখে ফোঁটা ফোঁটা ঘাম ঝরতে লাগলো। ওর অবস্থা খারাপ হতে লাগলো এবং সে বলতে লাগলো, না, এটা সম্ভব নয়। আমাকে এটা কিসের শাস্তি দেওয়া হচ্ছে? আপনারা সবাই আমার সাথে এটা কি করলেন? এটা হতে পারে না। বৃদ্ধ বললেন যে এটা হতে পারে, কারণ সঞ্জয় তার প্রথম স্বামী। আমার মা যখন আমাকে পঞ্চায়েতে নিয়ে গিয়েছিল, তখন আমি হতবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। আমি পঞ্চায়েতের সিদ্ধান্ত মোটামুটি জানতাম। এসব জানতাম না যে আমার স্বামী যদি পরে ফিরে আসে তবে সেই আমার স্বামী থাকবে এবং বিজয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমায় পুরোটা বলা উচিত ছিল, কিন্তু আমার মা তার কথার জালে কথাটা ঘুরিয়ে দিয়েছিলেন। যদি আমাকে সেই সময় পুরো ব্যাপারটা বলতেন, আর সঞ্জয়েরও ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না। এমনকি তার নিজের বাবাও অনুমতি দিয়েছিলেন যে আমি বিজয়কে বিয়ে করতে পারি। আমি তার জন্য 5 বছর অপেক্ষা করেছিলাম। এমন সময় সঞ্জয় আমার হাত ধরে বলল, তুমি আমার বউ, আমার সাথে এসো। তুমি এসব ভুলে যাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। সেই সময় তুমি খুব টেনশনে, চারিদিকের চাপে তুমি নিশ্চয়ই বিজয়কে বিয়ে করেছিলে। সঞ্জয় আমার হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। এদিকে বিজয় আমার অন্য হাত ধরে বলতে লাগলো, এ আমার বউ, আমার সাথে থাকবে। বিজয় আর সঞ্জয় দুজনেই নিজেদের মধ্যে মারামারি করতে লাগলো। আমার মনে হতে লাগলো আমি একটা খেলনা, যার জন্য দুটো বাচ্চা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করছে। সবাই বিজয়কে বুঝিয়ে বলল, এখন তোমার আর কোনো অধিকার নেই, তুমি সরে দাঁড়াও। আমি সঞ্জয়ের সাথে গেলাম। সে আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। আমার অবস্থা খুবই খারাপ, আমি কিছুই বুঝতে পারছি না। সঞ্জয় বলল, কি হয়েছে তোমার? তুমি সবার কথা শুনলে না? আমি তোমার স্বামী, তাহলে তুমি আমার কাছ থেকে পালাচ্ছ কেন? এখন তাকে মন থেকে বের করে দাও। ও একটা সাপ। যে তার নিজের বন্ধুর বউকে বিয়ে করেছে, সে আমার কাকাতো ভাই। সে আমার কাছে ভাইয়ের চেয়েও বেশি। আমি তাকে কখনোই অপর ভাবিনি। আমি তাকে সর্বদা ভাই হিসাবে দেখতাম। কিন্তু সে যা করেছে, সম্ভবত কোনো সত্যিকারের ভাই তার নিজের ভাইয়ের সাথে করতে পারে না। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের সবচেয়ে কাছের মানুষই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আমি সঞ্জয়ের সাথে থাকতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম যে আমার প্রতি তার আচরণ কিছুটা অদ্ভুত। সে খুব খিটখিটে হতে শুরু করেছে, কারণ সম্ভবত এতগুলো বছর খুব খারাপ পরিস্থিতিতে কাটিয়েছে, তাই এখন আর আগের মতো কিছুই ছিল না। সব সময় রেগে থাকত আর কথায় বিষ মেশানো থাকত। সে আমার উপর সর্বদা রাগ দেখাতো। তার ভিতরে পুরুষত্ব ফুটে উঠেছিল। স্পষ্টতই এইসব তার জন্য খুব কঠিন ছিল যে তার স্ত্রী 1 বছর ধরে অন্য পুরুষের সাথে ছিল। ধীরে ধীরে সে ঠিক হতে শুরু করে এবং তার হৃদয়ে আমার প্রতি ভালোবাসা জাগতে শুরু করে। ওদিকে বিজয় বারবার আমার সাথে দেখা করার চেষ্টা করত এবং আমাকে ফোন করত, কিন্তু সঞ্জয় আমার ফোন ভেঙে দেয়। আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি, কারণ মানুষের কথা যদি ঠিক হয় তাহলে সঞ্জয় আমার একমাত্র স্বামী। আমার আর কারো সাথে সম্পর্ক রাখার দরকারও ছিল না। কিন্তু আমি খুব অস্থির থাকতাম এবং সারা রাত কাঁদতাম এই ভেবে যে আমার জীবন নরকে পরিণত হয়ে গেছে, আর এই সবই আমার মা করেছে। আমি কাউকে বিয়ে করতে চাইনি। তিনি যদি আমাকে আমার নিজের মতো থাকতে দিতেন, তাহলে আমিও কাউকে বিয়ে করতাম না। কিন্তু যখন সব ঠিকঠাক হতে শুরু করে, তখনই আবার সব কিছু খারাপ হয়ে গেল। আমি কি করতে পারি? সঞ্জয়ের সাথে 2.5 মাস আছি। একদিন বিজয় বাড়িতে এসে বলল, আমার বউ আমাকে ফিরিয়ে দাও। তার অবস্থা খুবই অদ্ভুত, দেখতে পাগলের মতো, খুব দুঃখী। সম্ভবত সে নিজের উপর খুব অত্যাচার করেছিল। হয়তো সে ঠিক মতো খেতেও পায়নি। তার বাড়ি ফাঁকা,
আমাকে ছাড়া সে বাঁচতে পারবে না। সঞ্জয় আমাকে বলেছিল যে তোমার বাইরে আসার দরকার নেই। বাইরে ঝগড়া শুরু হলো এবং আবার গ্রামের বয়স্কদের ডাকা হলো। তারা বিজয়কে বুঝিয়ে দিল যে এখন তুমি আর এখানে আসতে পারবে না, আর এখানে তোমার কোনো কাজও নেই, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু সে মানতে রাজি হচ্ছিল না। বিজয় আর সঞ্জয় নিজেদের মধ্যে বাজেভাবে ঝগড়া করছিল। আর তখনই হঠাৎ আমার শরীর খারাপ হয়। সঞ্জয় আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বললেন যে আমি মা হতে চলেছি। এটি আমার জন্য একটা বড় সমস্যা। যদিও মা হওয়া প্রতিটি মেয়ের স্বপ্ন, কিন্তু এই খবর শোনার পর আমি খুব বিরক্ত, কারণ আমি জানতাম না যে এই সন্তানের বাবাকে। আমি বিজয়ের সাথে যখন ছিলাম তখন আমার জীবন ভালোই চলছিল এবং গত 2.5 মাস ধরে আমি সঞ্জয়ের সাথে থাকতে শুরু করেছি এবং ডাক্তারের মতে আমার প্রেগনেন্সিও 2.5 মাসের। এর অর্থ এই যে শিশুটির বাবাকে তা কেউ জানতো না। একমাত্র শিশুটি এই পৃথিবীতে এলে তবেই তো জানা যাবে কে এর বাবা। বিজয় বলেছিল যে এটা আমার সন্তান, তুমি যদি তোমার বউকে রাখতে চাও তবে রাখো, আমি আমার মনকে বুঝিয়ে নেব। অন্তত আমাকে আমার সন্তান দিয়ে দাও, আমি আমার সন্তানকে লালন পালন করব। সঞ্জয় বলল, সন্তানও আমার আর স্ত্রীও আমার, তুই কিছুই পাবি না। আমার বাড়িতে পা রাখলে আমি তোকে মেরে ফেলব। বিজয় বারবার আমার নাম ধরে ডাকতে থাকে। এই সময় তাদের মধ্যে ঝগড়াও অনেক বেড়ে গিয়েছিল, তাদের মধ্যে হাতাহাতিও হয়েছিল। আমি চিৎকার করে কাঁদছিলাম, যেন আমার কারণেই এসব হয়েছে। আমার শ্বশুর ও আমার ননদ আমাকে কটূক্তি করে বলতো, তোমার জন্যই 2 ভাই নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করছে। এরা আগে অভিন্ন হৃদয় ছিল, এরা একে অপরকে ছাড়া চলতে পারত না, আর আজ এরা একে অপরের চরম শত্রু হয়ে উঠেছে কেবল তোমার জন্য। ডাক্তারও বলেছিলেন বাচ্চাটা পৃথিবীতে না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না কে এর বাবা। বিজয় আগেই বলেছিল যে বাচ্চা আমার এবং জন্মের সাথে সাথে আমি তাকে নিয়ে যাব। আমার তোমাকেও দরকার নেই, তোমাকে ছাড়াই আমি তাকে মানুষ করব, আমি তাকে মা বাবা দুজনের ভালোবাসা দেব। আমি টেনশনে ছিলাম যে সত্যি সত্যি ও আমার বাচ্চাকে না নিয়ে যায়। আর এদিকে সঞ্জয়ও অদ্ভুত কথা বলল যে এই বাচ্চাটা যদি বিজয়ের হয় তাহলে আমরা তাকে এই বাচ্চাটা দিয়ে দেব। অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমার কাছ থেকে সন্তান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছিল। আমার হৃদয়ে কি চলছে শুধু আমিই জানতাম। আমার গর্ভে সন্তান না থাকলে এতক্ষণে আমি আত্মহত্যা করতাম। বিজয় আমাকে অন্য নাম্বার থেকে মেসেজ পাঠালো। সে বলল, আমি আর তোমাকে বিশ্বাস করি না, তোমাকে কখনো আমার জীবনে ফিরে আসতে দেব না, কিন্তু আমি আমার সন্তানকে তোমার কাছে থাকতে দেব না, কথাটা মনে রেখো। আর আমি সঞ্জয়কেও ফোনে কারোর সাথে কথা বলতে শুনলাম যে ও আমার স্ত্রী, আমি ওকে ছেড়ে দিতে পারি না, আমি ওকে ভালোবাসি, কিন্তু তার গর্ভে যদি সেই লোকের সন্তান থাকে তবে আমি সেই সন্তানকে আমার বাড়িতে থাকতে দেব না। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার ভিতরে একটা বাচ্চা ছিল এবং আমি মা হব। আমি তাদের দুজনের বউ হয়ে নয়, বাচ্চার মা হয়ে ভাবছি। শেষ পর্যন্ত সেই সময় এলো যখন সেই সন্তান জন্ম নেবে, আর এই সময় টেস্ট করে জানা যেত তার বাবাকে। কিন্তু যখন আমার প্রসবের সময় এলো তখন আমার শরীর খুব বেশি খারাপ হয়ে গেল। ডাক্তার বললেন যে কিছু গড়বড় মনে হচ্ছে, আমাদের তাড়াতাড়ি অপারেশন করতে হবে। আর যখন অপারেশন করে বাচ্চা বের করা হলো তখন ডাক্তারের গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো, কারণ বাচ্চাটি বিরল রোগ নিয়ে জন্মেছিল, যার কারণে ওকে খুব অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল যেন মানুষের বাচ্চা নয়, কোনো পশুর বাচ্চা। গাছের বাকলের মতো ওর শরীরটা খুব অদ্ভুত। যেই তাকে দেখে তার চোখে জল এসে যেত। আমার কি কোনো দোষ ছিল? এই কি আমার শাস্তি? কিন্তু আমি এমন কিছুই তো করিনি যার জন্য ভগবান আমাকে এত বড় শাস্তি দিলেন। আসলে এটা তাদের উভয়ের শাস্তি ছিল, যারা এই বাচ্চাটাকে নিয়ে তাদের খেলা খেলছিল। একজন তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল এবং অন্যজন তাকে রাখতে চাননি। রিপোর্ট অনুসারে বাচ্চাটি বিজয়ের, কিন্তু এখন সে বাচ্চা নিতে অস্বীকার করছে। সঞ্জয় বলল যে আমি এই বাচ্চাকে রাখতে পারবো না, আর বিজয় চিরতরে এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। আমি সঞ্জয়কে বললাম যে আমি এই শিশুটিকে বড় করতে চাই। তখন সে বলল যে আমি তোমাকে আমার কাছে রাখতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। তখন সে বলল, যাতে তুমি বিজয়ের কাছে ফিরে যেতে পারো। আমি বলেছিলাম, তুমি তো আগে এমন মানুষ ছিলে না, তোমার মনে আছে আমরা একে অপরকে ভালোবাসতাম। সঞ্জয় বলল, যদি তোমার সেই ভালোবাসার কথা মনে থাকতো তাহলে তুমি তাকে বিয়ে করতে না, তুমি আমার মন থেকে বেরিয়ে গেছো। আমি বললাম, তুমিও আমার মন থেকে বেরিয়ে গেছো। তুমি যদি একসাথে থাকতে না চাও তবে আমাকে ছেড়ে দিতে পারো। সঞ্জয় আমাকে ডিভোর্স দিয়ে দিল।
এবং আমি আমার মায়ের বাড়িতে ফিরে এসেছি। এখন আমি আমার সন্তানকে লালন পালন করছি। তাকে নিয়ে দুনিয়া যাই বলুক না কেন, কিন্তু আমার কাছে এই আমার সন্তান, আমার জীবন, আমার একমাত্র পুত্র। আমি সর্বদা তার যত্ন নেব। চিকিৎসকেরা বলেছেন এই ধরনের শিশুদের আয়ু খুব কম হয়, কিন্তু আমার ছেলে আমার সাথেই থাকবে। আমি আমার সাধ্যমতো আমার জীবন দিয়ে আমার ছেলের সেবা ও মানুষ করব, যাতে সে সবচেয়ে বেশি দিন আমার সাথে থাকতে পারে। এখন আমার জীবনের উদ্দেশ্য শুধু এই আর এই। মাঝে মাঝে ভাবি, আমার কি ভুল ছিল যে এত বড় শাস্তি পেলাম? ধন্যবাদ বন্ধুরা।